সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হাসান রনি। আজকে খাদ্য, পুষ্টি এবং পরিপাক চ্যাপ্টারের ৬ষ্ঠ লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। রিফাত, সুমাইয়া, রিয়াদ, রবিউল, হুমায়রা, সেতু, মার্জিয়া, আম তাসলিমা, ওকে হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম। আরজিত কেমন আছো তুমি? তাসমিয়া কেমন আছো সবাই? ওকে, ঠিক আছে। সবাই ভালো আছো? ওকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আম মুশফিক, আম আফরিন, ওকে, আরজিত, ভূমিজা, নুসরাত, সিনথিয়া, ওকে। তো সবাই জয়েন করে ফেলেছো? ওকে, ঠিক আছে। ওকে, সবাই ভালো আছে। ঠিক আছে। আজকে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, আজকে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, হ্যাঁ? ওকে। একজন বলতেছে আমার নাম বলেন, কিন্তু তোমার নাম যে আমি বলবো, এত দ্রুত গতিতে কমেন্ট আসছে, আমি আসলে তোমার নামটা দেখতেই পাচ্ছি না। না, আমি পারলাম না। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, আমরা ৬ষ্ঠ লেকচারটা নিয়ে আলোচনা করব। আমরা এর আগে পরিপাক কিভাবে হয়, আমরা যেই খাবারগুলো খাই সেগুলো কিভাবে পরিপাক হয়, সেই জিনিসটা সম্পর্কে আমরা জেনেছি, রাইট? তো গত ক্লাসে তোমরা পরিপাক বিষয়টা কি বুঝতে পেরেছো সবাই? গতকালকে পরিপাক বিষয়টা কি বুঝতে পেরেছো? অজয়, বোঝা গেল? গতকালকে আমি যে পরিপাক কিভাবে হয়, আমাদের এই পরিপাক জিনিসটা বুঝতে পেরেছো কিনা? ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আজকে আমরা পড়বো হলো আন্ত্রিক সমস্যা। আন্ত্রিক সমস্যা মানে হলো অন্ত্রের মধ্যে যে সমস্যাগুলো হয় সেগুলোকে বলা হয় আন্ত্রিক সমস্যা। অন্ত্র কাকে বলে? ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রকে বলা হয় অন্ত্র। আমরা বলেছিলাম, রাইট? তাহলে অন্ত্র জিনিসটা কি? ক্ষুদ্রান্ত প্লাস বৃহদান্ত্র, এই দুইটাকে একসাথে বলা হয় অন্ত্র। ঠিক আছে? ক্ষুদ্রান্ত মানে কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। বৃহদান্ত্র মানে কি? সিকাম, কোলন, মলাশয়, এগুলোকে বলা হয়, রাইট? আচ্ছা, তাহলে এগুলোতে যদি কোনো সমস্যা হয় সেগুলোকে আমরা বলছি আন্ত্রিক সমস্যা। যদি ক্ষুদ্রান্তে কোনো সমস্যা হয়, যদি বৃহদান্ত্রে কোনো সমস্যা হয়, এটাকে আমরা বলছি আন্ত্রিক সমস্যা। ওকে, নিশান, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি কি আন্ত্রিক সমস্যা রয়েছে আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে হলো অজীর্ণতা। আমরা বাংলা ভাষায় যেটাকে বলি বদহজম। তোমাদের কার কার বদহজম হয়েছে আজ পর্যন্ত? বদহজম হয়েছে কার কার? বদহজম, খাবার খেয়েছো কিন্তু সেটা ঠিকভাবে ডাইজেশন হয়নি। অহনার হয়েছে, নুসরাতের হয়েছে, আহ, গোলাম, তারপর মিসবা, ইস্তিয়াকের হয়েছে, ওকে, তাসনিম, সবারই তো হয়েছে মনে হয়, না? আচ্ছা, তাহলে বদহজম যেটাকে আমরা বলি, এটার আরেকটা নাম হলো অজীর্ণতা। এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ডিসপেপসিয়া। ওকে, ডিসপেপসিয়া। তাহলে বদহজম কেন হয়? আমরা নর্মালি যে খাবার খাই, ধরো শর্করা জাতীয় খাবার, তাহলে শর্করা জাতীয় খাবার আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে কি হওয়া উচিত ছিল? গ্লুকোজ হওয়া উচিত ছিল, রাইট? তো শর্করা জাতীয় খাবার যখন ক্ষুদ্রান্তে যাচ্ছে, ক্ষুদ্রান্তে যাওয়ার সময় এই পরিপাক যদি ঠিকভাবে না করতে পারে, তখন সেটাকে আমরা বলছি বদহজম। ঠিক আছে? ওকে, এখন বদহজম বা অজীর্ণতার কারণ কি কি? কি কি কারণে হয়? তাহলে তোমাদের যার যার হয়েছিল, তাহলে কি কি কারণে হয়েছিল? এই কারণগুলো হলো, যেমন একটা হলো পাকস্থলীতে যদি কোনো সংক্রমণ হয়। সংক্রমণ মানে কি? ইনফেকশন। ইনফেকশন, পাকস্থলীতে যদি কোনো ইনফেকশন হয় তাহলে বদহজম হতে পারে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, বিষণ্ণতা, অ্যাংজাইটি থেকে বদহজম হতে পারে। হুম? আচ্ছা, তারপর হলো থাইরয়েডের সমস্যা। আমাদের গলাতে থাইরয়েড নামে একটা গ্রন্থি থাকে। ওকে, তাহলে এই থাইরয়েড গ্রন্থিতে যদি কোনো সমস্যা থাকে, এই কারণে বদহজম হতে পারে। অগ্নাশয় রোগ। আচ্ছা, অগ্নাশয়ের সমস্যা হলে কেন বদহজম হবে বলো তো? অগ্নাশয় কি আমাদের হজম করতে সাহায্য করে? ইয়েস অর নো, বলো তো? অগ্নাশয় কি আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে কি করে না? ইয়েস অর নো, বলো তো? খাদ্য হজম বলতে কি বোঝায়? খাদ্য হজম মানে হলো খাদ্য পরিপাক। মাইন্ড ইট। খাদ্য হজম
আমরা বলি না হজম করা, খাবার হজম করা। হজম করা মানে কি? খাবার হজম করা মানেই হলো পরিপাক। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন অগ্নাশয় কিভাবে খাবার পরিপাকে সাহায্য করে আমরা জানি। অগ্নাশয়ে ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ নামক এনজাইম থাকে। এর মধ্যে ট্রিপসিন এনজাইম আমিষ জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে, রাইট? তারপরে লাইপেজ এনজাইম চর্বি জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। অ্যামাইলেজ এনজাইম শর্করা জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। তাহলে অগ্নাশয়ে যদি কোনো সমস্যা হয়, কোনো রোগ হয়, তাহলে খাদ্য পরিপাকে সমস্যা হবে, রাইট? ঠিক আছে। উম্মে সাবিয়া বলছে বায়োলজির সবকিছুই কি মুখস্থ করতে হয়? হ্যাঁ, বায়োলজির জিনিসগুলো বুঝতেও হয়, মুখস্থ করতে হয়। ২ টা জিনিসই করতে হয়। মুখস্থ এবং বোঝা ২ টা জিনিসই বায়োলজিতে লাগে। ওকে? ঠিক আছে। এখন লক্ষণ কি? বদহজম যদি হয় আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ? আচ্ছা। পেটের উপরের দিকে ব্যথা হবে, পেটের উপরের দিকে ব্যথা হবে, পেট ফাঁপা, ফাঁপা মনে হবে। আমরা যেটাকে বলি গ্যাস হয়েছে সেটা। পেট ভরা মনে হবে যে পেট ভরা, ভরা অবস্থায় থাকে। রাইট? তোমাদের যাতে বদহজম হয়েছে তোমরা এই লক্ষণগুলো মিলাও তো, মিলে কিনা? বুক জ্বালা করা, বুকে ব্যথা করা, ওকে? তারপর বমি, বমি ভাব বা বমি হবে। আর হলো টক ঢেকুর ওঠা। সো এই জিনিসগুলো কি তোমাদের যাদের বদহজম হয়েছে এগুলো মিলেছে? দেখো তো লক্ষণগুলো কি মিল পেয়েছো? হুম? এই লক্ষণগুলো কি মিল পেয়েছো বলো? মার্জিয়া, তোমাদের যাদের বদহজম হয়েছে এই লক্ষণগুলো কি মিলে? বলো। ভেরি গুড। তাই না? ইয়েস। মিলে। দেখো কোনো না কোনো লক্ষণ মিলবে। ওকে। এখন আমরা এটা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? কিভাবে বদহজমকে নিয়ন্ত্রণ করতে পারি? একটা হলো অতি ভোজন পরিহার করা। অতি ভোজন মানে কি? বেশি খাওয়া। অতিরিক্ত খাওয়া যাবে না। যেমন ধরো এটা হলো পাকস্থলী, এটা হলো অন্ননালী, হ্যাঁ? এটা হলো ক্ষুদ্রান্ত। আচ্ছা, আমরা যদি এমনভাবে খাই, ধরো আমরা কিভাবে খাই? আমরা এমন পরিমাণ খাবার খাই, ধরো বিশেষ করে বিয়ে বাড়িতে গেলে, রাইট? আমরা বিয়ে বাড়িতে গেলে কিভাবে খাই? এমন পরিমাণ খাবার খাই, খাবারটা একদম অন্ননালী হয়ে পাকস্থলী হয়ে পুরো ভরপুর হয়ে থাকে, রাইট? ভরপুর হয়ে থাকে নাকি? এভাবে খাই না আমরা কারো বিয়ে বাড়িতে গেলে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এত পরিমাণ খাবার খাই। তাহলে বেশি পরিমাণ যদি খাবার খাও তাহলে বদহজম হবে। কারণ আমি যদি দেখো তোমাকে যদি বেশি পড়ার চাপ দেই, পড়ার প্রেশার দেই, তাহলে তোমার কি মাথা ঠিক থাকবে নাকি পাগল হয়ে যাবে? কি মনে হয়? আমি যদি তোমাকে বেশি পড়ার চাপ দেই, আমি যদি বলি যে আজকে তুমি এই পুরো চ্যাপ্টারটা আজকেই মুখস্থ করো লাইন বাই লাইন, তাহলে কি তুমি তোমার মাথা ঠিক থাকবে নাকি পাগল হয়ে যাবে? পাগল হয়ে যাবে না? একইভাবে যদি আমরা বেশি পরিমাণ খাবার খাই, এই পাকস্থলী তারপর ক্ষুদ্রান্ত এই খাবারগুলোকে হজম করতে তখন ডিস্টার্ব হয়ে যায়, পাগল হয়ে যায়। পাকস্থলী পাগল হয়ে যায়, ক্ষুদ্রান্ত পাগল হয়ে যায়। এই পাগল হওয়াটাকে বলছি আমরা বদহজম। এই জন্য অতিরিক্ত ভোজন পরিহার করতে হবে। এবং আমাদের ধর্মে বলা আছে, তুমি জানো এটা হয়তোবা, যে যখন খাবার খেতে হয়, খাবার খেলে অর্ধেক ফাঁকা রাখতে হয়, পেট অর্ধেক ফাঁকা রাখতে হয়। এই হাদিসটা কি তোমরা জানো? এই হাদিস কি তোমরা জানো? বলো, এই হাদিসটা তোমরা জানো কিনা? খাবার খেলে অর্ধেক পেট ফাঁকা রাখতে হয়, এই জিনিসটা তোমরা জানো কিনা? ধরো এইটুকু যদি খাবার হয় তাহলে অর্ধেক ফাঁকা রাখতে হয়, জানো না? তাহলে এটাই কিন্তু নিয়ম। তাহলে দেখো ধর্ম কিন্তু খুবই সায়েন্টিফিক একটা জিনিস, ঠিক আছে? ওকে। তাহলে এই যে ফাঁকা, তারপর কি আস্তে আস্তে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়া। আস্তে আস্তে খাবার খেতে হবে এবং সময় নিয়ে খেতে হবে। কেন সময় নিয়ে খেতে হবে? দেখো, হ্যাঁ, ওয়ান থার্ড জানো, ওয়ান থার্ড বলতে অর্ধেক পানি, মানে এক অংশ পানি, এক অংশ খাবার, আর এক অংশ বাতাস বা ফাঁকা থাকবে। এটা আমি একবারে পানির সাথে এই খাবারটাকে মিলিয়ে দিয়েছি, এই জন্য আমি বলেছি অর্ধেক ফাঁকা থাকবে, ঠিক আছে? ওকে, 3/1 ওকে। আচ্ছা, আস্তে আস্তে ভালোভাবে চিবিয়ে খাওয়া জিনিসটা কি? দেখো, আস্তে আস্তে ভালোভাবে কেন চিবিয়ে খেতে হবে? তোমাদের কি মনে আছে শর্করা জাতীয় খাবার কোথায় পরিপাক হয়, শুরু হয় কোথায়? মুখের মধ্যে, তাই না? তাহলে আমাদের মুখে যে থুতু থাকে বা লালা থাকে, এখানে কি থাকে? এনজাইম থাকে।
টাইলিন এবং মল্টেজ এনজাইম থেকে। সো আমরা যখন খাবারটা মুখে নিচ্ছি, শর্করা জাতীয় খাবারটা, সেই শর্করা জাতীয় খাবারটা হজম হওয়ার জন্য মুখের মধ্যে পরিপাক হয় কিছু পরিমাণ। তাহলে এই যে মুখের মধ্যে যে পরিপাক হচ্ছে, এই পরিপাক হওয়ার জন্য তোমাকে সময় দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে তুমি যদি মুখের মধ্যে খাবারটা নিয়ে সাথে সাথে গিলে ফেলো, তাহলে মুখের মধ্যে কি খাবার পরিপাক হবে? হবে না, হওয়ার সময় দিচ্ছ না। ওকে, এই জন্য আস্তে আস্তে ভালোভাবে চিবিয়ে খেতে হবে। চিবিয়ে কেন খেতে হবে? কারণ তুমি খাবারটাকে যত বেশি চিবিয়ে খাবে, খাবারটা তত ছোট 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 টুকরাতে পরিণত হবে। আর খাবার যত ছোট ছোট টুকরাতে পরিণত হবে, সেই খাবারটা পরিপাক করা তত ইজি। আমি কি বুঝাতে পেরেছি তোমাকে? ধরো একটা মাংসের টুকরা, এটা তুমি যদি গিলে খাও, তাহলে এটা হজম করতে যেই সময়টা লাগবে, এই মাংসের টুকরা তুমি যদি চিবিয়ে চিবিয়ে খাও, তাহলে এই মাংসের টুকরাটা কি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়ে যাবে না? ছোট ছোট টুকরাতে পরিণত হবে মাংসের টুকরা। তাহলে চিবিয়ে খেলে এই যে মাংসের টুকরা, এই মাংসের টুকরাটা হজম করতে ইজি হবে। এই জন্য চিবিয়ে চিবিয়ে খেতে হবে। ওকে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে। বুঝতে পেরেছ? এই যে যেমন চয়নি তার এক ক্লাসমেট মুখে খাবার দেয় আর গিলে নেয়, এগুলো করা যাবে না। এবং আরেকটা জিনিস তোমাকে আমি বলি, তোমরা অনেক সময় না, তোমরা সব সময় একটা কাজ করো, আমি জানি, সেটা হলো তোমরা খাবার খাওয়ার সময় টিভি দেখো অথবা মোবাইল দেখো অথবা অন্য কাজ করো। এটা কারা কারা করো বলো তো? খাবার খাওয়ার সময় মোবাইল দেখা, টিভি দেখা, অন্য কাজ করা, কারা কারা করো? তোমরা কারা কারা করো এটা? এটা করো? তাসমিয়া, রাদিয়া করে, মোশাররফ, নোভা, তো সবাই তো করো দেখি এই জিনিসটা। নুসরাত, মেরনেগার, গাজী কি, মোজাম্মেল। ওকে, এটা করা যাবে না। তুমি খাবার খাচ্ছ, তুমি আবার টিভি দেখো, তাতে সমস্যা কি? সমস্যা হলো তুমি যখন খাবার খাচ্ছ, খাবারের দিকে তোমার মনোযোগ থাকবে না। মানুষ অ্যাট এ টাইমে দুইটা জায়গায় মনোযোগ দিতে পারে না, অসম্ভব, তাই না? সো তুমি যখন টিভি দেখো, টেলিভিশন দেখো, তাহলে তোমার মনোযোগ তো টেলিভিশনে, খাবারের মধ্যে কি আর মনোযোগ থাকবে? থাকবে না। আর খাবারের মধ্যে যদি মনোযোগ না থাকে, তাহলে তো তোমার খাবারটা ঠিকভাবে হজম হবে না বা পরিপাক হবে না। বুঝতে পেরেছো? কারণ আমরা যখন একটা খাবার খাই, এই খাবারটা দেখে, খাবারের গন্ধ নিয়ে, এগুলো কিন্তু আমাদের পাকস্থলীকে প্রস্তুতি নেওয়ায় যে খাবারটা যেন ভালোভাবে পরিপাক হয়। এই যে যেমন একজন খেতে খেতে ক্লাস করে, কে রে এটা? আলিফ। আলিফ খেতে খেতে ক্লাস করতেছে, এগুলো করা যাবে না। এগুলো করলেই বদহজম হবে। কারণ তোমার তো মনোযোগ তখন ক্লাসের দিকে, খাবারের দিকে না। আর খাবারের দিকে তুমি যদি মনোযোগ না দাও, তাহলে তো পাকস্থলী তার মতো করে রেডি হবে না। বুঝতে পেরেছো হুমায়রা? ওকে, সো খাবার খাওয়ার সময় অন্য কোনো কাজ না, খাবার এটাও একটা কাজ এবং এটা মনোযোগ দিয়ে খেতে হবে। ক্লিয়ার? এরপরে হলো আমাশয়। আচ্ছা, আমাশয় এটা দুটা ইনফেকশন দিয়ে হয়। ইনফেকশনগুলোর নাম হলো, একটা হলো এন্টামিবা হিস্টোলাইটিকা এবং আরেকটা হলো শিগেলা। এটা একটা ব্যাকটেরিয়া আর এটা একটা প্রোটোজোয়া। তো এই দুইটা ইনফেকশন দিয়ে এই আমাশয় রোগটা হয়ে থাকে। ঠিক আছে রিয়া? ওকে, এখন আমাশয়ের লক্ষণ কি? তাহলে দেখো, ডায়রিয়া এবং আমাশয় এই দুইটা জিনিস কিন্তু কাছাকাছি, দুটাতেই পাতলা পায়খানা হয়। ডায়রিয়াতেও পাতলা পায়খানা হয়, আমাশয়েও পাতলা পায়খানা হয়, কিন্তু এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো, ডায়রিয়াতে পানির মতো পায়খানা হয়, মনে হবে যে পানি যাচ্ছে, পায়খানা না, পানি যাচ্ছে, ব্যাপারটা এরকম। কিন্তু আমাশয় হলো হয় কি, এটার সাথে, এই পায়খানার সাথে শ্লেষা যুক্ত থাকে। শ্লেষা, শ্লেষা, শ্লেষা জিনিসটা কি? সর্দির মতো জিনিস, এটাকে বলা হয় শ্লেষা। ঠিক আছে? আচ্ছা, আর কি? মলত্যাগ হবে, মলত্যাগ মানে তো পায়খানা, এবং এই মলের সাথে রক্ত যাবে। ওই যে ইনফেকশন গুলোর কথা বললাম না আমি একটু আগে, এই ইনফেকশন গুলো করো কি? এই ইনফেকশন গুলো, এই যে পাকস্থলী থাকে, তারপর এই যে ক্ষুদ্রান্ত থাকে না, এই ক্ষুদ্রান্তের মধ্যে এই যে ইনফেকশন গুলোর কথা বললাম, এই যে ইনফেকশন, এই ইনফেকশন গুলো করে কি, এই যে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্তের গা থেকে পুষ্টি পদার্থ গ্রহণ করে,
রক্ত শুষে নেয়। ওকে, তাহলে এই যে এই ইনফেকশনগুলো এখান থেকে রক্ত শোষণ করে নিচ্ছে, এইটাই রক্ত আকারে পায়খানার সাথে বের হয়ে যায়। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপর দুধ জাতীয় খাবার হজম হয় না, তাহলে আমাশয় হলে এই জিনিসগুলো হয়। ঠিক আছে শিউলি? ওকে, কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? একটা হলো দেখো, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা। কেন তোমরা জানো? বিশুদ্ধ পানি পান করা। কারণ ওই যে ইনফেকশনগুলোর কথা বলছি, এই ইনফেকশনগুলো পানির মাধ্যমে ছড়ায়। ওকে, তাহলে আমাশয় কখন হওয়ার চান্স বেশি থাকে? এই যে বন্যা প্লাবিত এলাকাগুলো থাকে না, মাঝে মধ্যে বন্যা হয় না বিভিন্ন জায়গায়, যেমন কয়েক মাস আগে নোয়াখালীতে বন্যা হয়েছিল, রাইট? তাহলে এই যে বন্যা যে হয়, বন্যা হলে কি হয় তখন? তখন এই যে পানি, এগুলো তো পানিবাহিত, সো ওই পানির মাধ্যমে এই রোগগুলো ছড়ায়। ওই পানি যদি কেউ ফুটিয়ে না ফুটিয়ে যদি পান করে, তাহলে ওই ইনফেকশনটা তখন পেটের মধ্যে চলে যায়, পেটে গিয়ে তখন আমাশয় রোগটা করে। এই জন্য বিশুদ্ধ পানি পান করতে হবে। ওকে, মলত্যাগের পরে এবং খাওয়ার আগে হাত সাবান দিয়ে ভালোভাবে ধুতে হবে, সাবান দিয়ে ধুতে হবে। বুঝতে পেরেছ? কোনো কিছু খাওয়ার আগে এবং মলত্যাগের পরে। কেন? কারণ হাতের মধ্যে যদি ওই জীবাণুটা লেগে থাকে, তাহলে সেটা তো খাবারের মাধ্যমে চলে গেল। ধরো তুমি হাত না ধুয়ে খাবার খাচ্ছ, এখন তুমি তো জানো না তোমার হাতের মধ্যে ওই জীবাণু আছে কিনা, রাইট? তাহলে ওই জীবাণু যদি থেকে থাকে, শিগেলা ব্যাকটেরিয়া যদি থেকে থাকে, তাহলে কি হচ্ছে? সেটা খাবারের মাধ্যমে, হাত যেহেতু তুমি ধুলে না, এই খাবারের মাধ্যমে ইনফেকশনটা তোমার পেটে চলে গেল। ঠিক আছে? ওকে, শাকসবজি এবং ফলমূল ধুয়ে খাওয়া, কারণ ওই ইনফেকশনগুলো শাকসবজিতে থাকতে পারে, ফলমূলে থাকতে পারে। তোমরা অনেকেই, আমি জানি যে অনেকেই কিন্তু ফল ধুয়ে খাও না। খাও কি? খাও না। তাহলে এগুলো ধুয়ে খেতে হবে। ঠিক আছে? ওকে, এরপর আসো কোষ্ঠকাঠিন্য। ইংলিশে এটাকে বলা হয় কনস্টিপেশন। তাহলে কোষ্ঠকাঠিন্য মানে কি? কোষ্ঠকাঠিন্য মানে হলো পায়খানা যদি না হয়। কতদিন? 2 দিন বা তার বেশি যদি পায়খানা না হয়, তখন তাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য। ঠিক আছে? ওকে, এখন কোষ্ঠকাঠিন্য কেন হয়? হওয়ার কারণটা কি? একটা জিনিস দেখো, যে মনে করো এটা যদি তোমার ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র হয়ে থাকে, ধরো এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই যে এটা, এই অংশটা আমি যদি এখানে দেখাই, আচ্ছা, এই যে এই জিনিসটা, আচ্ছা দেখো, এখানে যদি তোমার এই খাবারটা, আমরা যখন খাবার হজম হয়, খাবার হজম হওয়ার পরে কি হয় জানো? খাবার হজম হওয়ার পরে এই যে এই খাবারটা এদিক দিয়ে যায়, এদিক দিয়ে বের হয় খাবারটা। ঠিক আছে? এখন কোষ্ঠকাঠিন্য হলে কেন হয়? যদি ধরো এই যে খাবারটা যে পথ দিয়ে যাচ্ছে, এই পথটা যদি স্লিপারি না হয়, খাবার বলতে অ্যাকচুয়ালি খাবারের উচ্ছিষ্ট যে উপাদানগুলো থাকে সেটা, তাহলে খাবারের উচ্ছিষ্ট উপাদানকেই তো আমরা মল বলি না, বা পায়খানা বলি। তাহলে দেখো একটা জিনিস, পায়খানা এদিক দিয়ে যায়, এদিক দিয়ে পায়খানাটা যায়। এখন পায়খানা যে এদিক দিয়ে যদি যায়, এদিক দিয়ে যায়, এই জায়গাটা তোমার কাছে কি মনে হয় বলো তো? এই যাওয়ার পথটা যদি পিচ্ছিল না হয়, তাহলে কি ইজিলি যেতে পারবে? বলো। এই জায়গাটা, এই যে এই পথ দিয়ে যে পায়খানা যায়, যে তারপরে বাথরুম করো, তাহলে এই জায়গাটা যদি পিচ্ছিল না হয়, তাহলে পায়খানা কি ঠিকভাবে যেতে পারবে? পারবে না, রাইট? তাহলে আমরা বলতে পারি পিচ্ছিল না থাকলে পায়খানা যেতে পারবে না, কোষ্ঠকাঠিন্য হবে। এখন কথা হলো, এই জায়গাটা পিচ্ছিল করে কে? এই ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র এই অংশগুলোকে পিচ্ছিল রাখে কে? পিচ্ছিল রাখে হলো আঁশ জাতীয় খাবার। আঁশ জাতীয় খাবার। তোমরা বলো তো, আঁশ জাতীয় খাবার কোথায় থেকে? রাফেজ যুক্ত খাবার নাম শুনেছো তোমরা? রাফেজ যুক্ত খাবার, রাফেজ রাফেজ যুক্ত খাবার কি কি রয়েছে বলো? যেমন ফলমূল, শাকসবজি, এগুলোতে প্রচুর পরিমাণে আঁশ থাকে বা রাফেজ থাকে। তাহলে যদি তুমি এই রাফেজ বা আঁশযুক্ত খাবার না খাও, তাহলে এই জায়গাটা পিচ্ছিল হবে না। আর পিচ্ছিল যদি না হয়, তাহলে কোষ্ঠকাঠিন্য হবে।
ওকে, তাহলে আঁশযুক্ত বা রাফেযুক্ত খাবার না খাওয়া। তোমরা অনেকেই আছো শাকসবজি খেতে চাও না, কারা কারা রয়েছে? কারা কারা রয়েছে শাকসবজি খেতে চাও না? বলো, কে কে রয়েছে? হ্যাঁ, ওকে, অনেকেই রয়েছে। এবং আমি যখন তোমাদের মতো ছিলাম, আমিও শাকসবজি খেতাম না, আমার খুবই বিরক্ত লাগতো, আমি খুবই রাগ করতাম আমার আম্মুর উপরে। মানে যেদিনই সবজি রান্না করতো আমি খুবই রাগ করতাম। ওকে, আচ্ছা, তাহলে শাকসবজি না খেলে সমস্যা কি? এই যে কোষ্ঠকাঠিন্য হবে। তাহলে তোমরা একটু আগে যে অনেকে লিখেছো যে আমার কোষ্ঠকাঠিন্য, আমার কোষ্ঠকাঠিন্য, কেন তোমার কোষ্ঠকাঠিন্য? কারণ তুমি শাকসবজি খাও না, এই জন্য। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হলো পায়খানার বেগ চেপে রাখলে। ধরো তোমার পায়খানার বেগ বা পায়খানা চাপ আসছে, বাট তুমি পায়খানা করছো না, সে কারণ বৃহদান্ত্রে অপাচ্য খাদ্যাংশ থেকে অতিমাত্রায় পানি শোষিত হলে, পৌষ্টিক নালীর মধ্য দিয়ে খাদ্যের অপাচ্য অংশ ধীরে ধীরে যাওয়ার ফলে মল থেকে বেশি পানি শোষিত হলে, মানে এদিক দিয়ে যখন মল যাবে, এই মল যাওয়ার পথে, এই মল থেকে যদি, এই মল যাওয়ার পথে মল থেকে যদি বেশি বেশি পানি শোষিত হয়ে যায়, তাহলে মলটা কি শুকায় যাবে, রাইট? তাহলে মল থেকে বেশি বেশি পানি শোষিত হলে মল শুকিয়ে যাবে, আর মল যদি শুকিয়ে যায় তাহলে কোষ্ঠকাঠিন্য হবে। তাহলে আমরা এখান থেকে এটাও বলতে পারি যে এই যে মল, তুমি যদি পানি কম খাও তাহলে পানি কম খেলেও কোষ্ঠকাঠিন্য হয়। বুঝতে পেরেছ? তাহলে পানি কম খেলেও কোষ্ঠকাঠিন্য হয়। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে আমি যদি এখন তোমাকে বলি, বলতো কোষ্ঠকাঠিন্য থেকে আমরা প্রতিকার কিভাবে পেতে পারি? কোষ্ঠকাঠিন্য থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি বলো, কিভাবে পেতে পারি? তাহলে যেই কারণগুলোর জন্য কোষ্ঠকাঠিন্য হয় সেই কারণগুলো আমরা যদি সলভ করে ফেলি তাহলে, নাকি ফারজানা? তাই তো? তাহলে আমরা আঁশযুক্ত খাবার বেশি করে খাবো, পানি বেশি করে খাবো, তাহলে আর কোষ্ঠকাঠিন্য হবে না। আমরা পায়খানার চাপ, বেগ মানে পায়খানার চাপ যখন আসবে তখন সেটাকে আটকে রাখবো না, যেখানে সেখানে আমরা পায়খানা করে দিব, নাকি এরকম বিষয়টা? অবশ্যই তা না। ওকে, তাহলে দেখো প্রতিকারে করণীয় কি? আঁশযুক্ত খাবার খাওয়া, হুম, হাঁটা চলার অভ্যাস করা, নিয়মিত শাকসবজি ফলমূল খাওয়া, হুম, প্রচুর পানি পান করা। কেন প্রচুর পানি পান করতে হবে আমি একটু আগে বলেছি, রাইট নাজাহাত? ওকে, নিয়মিত মল ত্যাগের অভ্যাস করা, এটা কিন্তু একটা অভ্যাস, মাইন্ড ইট। মল ত্যাগ, ইটস অ্যান হ্যাবিট, এটা একটা হ্যাবিট। সো এই অভ্যাসটা করতে হবে তোমাকে। এখন তুমি ঘুম থেকে সকালে উঠলে, হ্যাঁ, কোনোদিন মলত্যাগ করো সকালে, কোনোদিন করো না। সো যদি অভ্যাস তৈরি না হয় তাহলে তোমার এরকম কোষ্ঠকাঠিন্য হবে। ওকে, আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে মল কেন দুর্গন্ধযুক্ত হয়? আসলেই তো, কেন দুর্গন্ধযুক্ত হয়, তাই না? একটু সুগন্ধযুক্ত হলে কতই না ভালো হতো, রাইট? কোনো পারফিউম লাগতো না, তাই না? কোনো এয়ার ফ্রেশনার লাগতো না, তাই না? রুমে তোমার যদি মনে হয় যে রুমটা একটু দুর্গন্ধযুক্ত, জাস্ট একটু মলত্যাগ বা একটু বায়ুত্যাগ করলেই এয়ার ফ্রেশনারের কাজ হয়ে যেত। কেন দুর্গন্ধযুক্ত হয়? আচ্ছা, কারণ হলো এই যে আমরা যে বৃহদান্ত্রের কথা বলেছি না, এই বৃহদান্ত্রের মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো করে কি জানো? ওই যে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো হজম করতেও সাহায্য করে, এবং এই ব্যাকটেরিয়াগুলো কিছু গ্যাস তৈরি করে। এই ব্যাকটেরিয়াগুলো কিছু গ্যাস তৈরি করে, এরকম একটা গ্যাসের নাম হলো হাইড্রোজেন সালফাইড। তাহলে এই হাইড্রোজেন সালফাইড গ্যাস যখন তৈরি হয়, এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটার কারণে মল দুর্গন্ধযুক্ত হয়। তুমি যখন এইচএসসিতে উঠবে, ইন্টার ফার্স্ট ইয়ারে উঠবে, ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলে তোমাদের যখন প্র্যাকটিক্যাল করাবে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করাবে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করলে তখন হাইড্রোজেন সালফাইড এটা করাবে। প্র্যাকটিক্যালে দেখবে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হচ্ছে,
এবং যেদিন এই প্র্যাকটিক্যাল থাকবে সেদিন মনে হবে তোমার ফ্রেন্ড তোমার পাশে পাদু করেছে, কিন্তু আসলে তোমার ফ্রেন্ড তোমার পাশে বসে পাদু করেনি, সেটা হাইড্রোজেন সালফাইডের পাদু। এটা মনে রাখতে হবে। ওকে, ফ্রেন্ডকে দোষারোপ করা যাবে না। সো এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের জন্যই মল দুর্গন্ধযুক্ত হয়। ওকে, ঠিক আছে, তাহলে ক্লিয়ার? ওকে, এরপর আসো গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার। গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার। আচ্ছা, এখানে দুইটা কথা আছে, তিনটা কথা আছে, একটা হলো গ্যাস্ট্রিক, একটা পেপটিক আর একটা আলসার। আচ্ছা, জিনিসটাকে আমি একটু তোমাকে বুঝিয়ে বলি। এটা হলো পাকস্থলী আর এটা হলো ক্ষুদ্রান্ত। আচ্ছা, ক্ষুদ্রান্তের আচ্ছা ক্ষুদ্রান্তই একই। ওকে, আচ্ছা, এটা পাকস্থলী আর এটা হলো ক্ষুদ্রান্ত। তোমরা জানো ক্ষুদ্রান্তের তিনটি অংশ, তাই না? প্রথম অংশকে বলা হয় ডিউডেনাম, পরের অংশকে বলা হয় জেজুনাম, তারপরের অংশকে বলা হয় ইলিয়াম। আচ্ছা, তাহলে দেখো, এটা হলো পাকস্থলী আর এই অংশটুকু হলো ডিউডেনাম, ক্ষুদ্রান্তের ডিউডেনাম অংশ। এই অংশের নাম হলো ডিউডেনাম। আর এটা হলো পাকস্থলী, এটা হলো পাকস্থলী। ঠিক আছে, মেডিকেলের ভাষায় পাকস্থলীকে বলা হয় গ্যাস্ট্রিক। মেডিকেলের ভাষায় পাকস্থলীর নাম কি? গ্যাস্ট্রিক। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আরেকটা ওয়ার্ড পেয়েছি, সেটা হলো আলসার। আলসার, আলসারের বাংলা হলো ক্ষত। ক্ষত, যেমন মনে করো তোমার হাতে যদি অ্যাসিড পড়ে, অ্যাসিড, তাহলে কি হাতটা পুড়ে যাবে না? পুড়ে যাবে, ক্ষত হয়ে যাবে, রাইট? বা তুমি যদি এমন হয় যে ধরো রাস্তায় পড়ে গিয়েছো, হাঁটুতে বা হাতের মধ্যে এখানে লেগে তোমার একটু চামড়া উঠে গিয়েছে, তাহলে এটা কি ক্ষত না? তাহলে ওটাকে বলা হয় আলসার। তাহলে আলসার মানে কি? ক্ষত। এই কথাটা মনে রাখো। এখন এই ক্ষত যদি পাকস্থলীর মধ্যে হয়, এই ক্ষত যদি পাকস্থলীর মধ্যে হয়, তখন তাকে আমরা বলতে পারি গ্যাস্ট্রিক আলসার, রাইট? এই ক্ষত যদি ডিউডেনামের মধ্যে হয়, তখন তাকে আমরা বলতে পারি ডিউডেনাল আলসার। ঠিক আছে, তাহলে ক্ষত পাকস্থলীতেও হতে পারে, ডিউডেনামে হতে পারে। পাকস্থলীতে হলে তাকে বলবো আমরা গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনামে হলে তাকে বলবো আমরা ডিউডেনাল আলসার। তাহলে আমরা দুইটা কথা পেলাম, রাইট? একটা হলো গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, এবং আরেকটা হলো ডিউডেনাল আলসার, ডিউডেনাল আলসার। ওকে, আচ্ছা, এখন এই দুইটাকে, এই গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসার, এই দুইটাকে একসাথে বলা হয় পেপটিক আলসার। সবাই ক্লিয়ার কিনা বলো? এই দুইটাকে একসাথে বলা হয় পেপটিক আলসার, পেপটিক আলসার। সবাই ক্লিয়ার? তাহলে পেপটিক আলসার জিনিসটা কি? ওকে, এখন কথা হলো পাকস্থলীতে কেন ক্ষত হতে পারে? আচ্ছা, খুবই ইজি জিনিসটার ব্যাখ্যা কেন হতে পারে। মনে রাখবে পাকস্থলীতে একটা আবরণ থাকে। হ্যাঁ, পাকস্থলীর গায়ের মধ্যে একটা আবরণ থাকে। এই যে এর গায়ে এরকম একটা আবরণ থাকে, ভেতরে প্রাচীরের ভেতরে এরকম একটা আবরণ থাকে, প্রোটেকটিভ একটা লেয়ার থাকে, এটাকে বলা হয় মিউকাস লেয়ার। ওকে, এটাকে বলা হয় মিউকাস লেয়ার। তো এই লেয়ারের কাজটা কি? এই লেয়ারের কাজ হলো, পাকস্থলী থেকে তোমরা জানো নরমালি পাকস্থলী থেকে আমরা যখন খাবার খাই তখন পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়। ওকে, এখন এই যে পাকস্থলীর গায়ের মধ্যে ভেতরে, গায়ের ভেতরে যে আবরণটা থাকে, এই আবরণের কাজ হলো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হওয়ার পরে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেন পাকস্থলীর গা, এই গাকে পুড়িয়ে ফেলতে না পারে, এই লেয়ারটা প্রোটেকশন দেয়। বুঝতে পেরেছো? তোমরা কারা কারা সানস্ক্রিন ইউজ করো বলো তো? সানস্ক্রিন নাম শুনেছো? সানস্ক্রিন এখন বেশি ইউজ হয়।
গরমকাল, বাইরে রোদ অনেক। সানস্ক্রিন কারা কারা ইউজ করো বাইরে গেলে? কারা কারা? সাফা ইউজ করে। পূর্বাশা ইউজ করে। অধিকাংশ মেয়েরাই ইউজ করে, তাই না? ছেলেরা কেন ইউজ করো না? তোমাদের চামড়া নাই? চামড়া নাই তোমাদের? আচ্ছা আচ্ছা, তাহলে কেন ইউজ করো? কারণ আল্ট্রাভায়োলেট রে বা সূর্য থেকে যে আলোটা বা আল্ট্রাভায়োলেট রেটা আসে সেটা যেন স্কিনকে ক্ষতি করতে না পারে, এই জন্য তুমি সানস্ক্রিনের মাধ্যমে স্কিনের উপরে একটা আলাদা প্রোটেক্টিভ লেয়ার দাও, রাইট? এই তো, ওকে। এই একইভাবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেন পাকস্থলীর প্রাচীরকে ক্ষত করতে না পারে, এই জন্য এই লেয়ারটা দেয়া থাকে, আল্লাহ দিয়ে দিচ্ছে তোমাকে। বুঝতে পেরেছো? এখন কোনো কারণে যদি এই প্রোটেক্টিভ লেয়ারটা নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে বলো তো? তাহলে কি হবে? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়ে এই যে পাকস্থলীর যে প্রাচীর, এই প্রাচীরের মধ্যে ক্ষত তৈরি করবে। এখন প্রশ্ন হলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে ক্ষত করলো, কোন কারণে এই লেয়ারটা নষ্ট হতে পারে? একটা হলো স্ট্রেস, দুশ্চিন্তা করলে এই লেয়ারটা নষ্ট হতে পারে। স্মোকিং করলে, ধূমপান করলে এই লেয়ারটা নষ্ট হতে পারে। এই লেয়ারের নাম হলো মিউকাস লেয়ার। হ্যাঁ, লেয়ারটার নাম হলো মিউকাস লেয়ার। মিউকাস, ঠিক আছে? এই কারণে নষ্ট হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি গ্যাস্ট্রিক আলসারের একটা কারণ হলো ধূমপান করা, অতিরিক্ত দুশ্চিন্তা করা, এটা। বাট এই পেপটিক আলসার হওয়ার মেইন কারণ হলো একটা ব্যাকটেরিয়া। মেইন কারণ হলো একটা ব্যাকটেরিয়া, এটা মনে রাখবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, এই ব্যাকটেরিয়াটার নাম হলো হেলিকোব্যাক্টার পাইলোরি। এই ব্যাকটেরিয়াটা হলো মেইন কারণ, এবং এই ব্যাকটেরিয়াটা পানির মাধ্যমে ছড়ায়। তাহলে এই হেলিকোব্যাক্টার পাইলোরির জন্যই পাকস্থলীতে বা পেপটিক আলসার হয়ে থাকে। আর কি কি কারণে? খাদ্য গ্রহণে অনিয়ম। খাদ্য গ্রহণে অনিয়ম মানে হলো যে তুমি যদি খাবার ঠিকভাবে নিয়মিত না খাও, যেমন ধরো তুমি কোনোদিন ব্রেকফাস্ট করো সকাল 8টায়, কোনোদিন ব্রেকফাস্ট করো দুপুর 12টায়, কোনোদিন তুমি খাবার খাচ্ছ, রাতের খাবার খাচ্ছ 12টার দিকে, রাত 12টায়, কোনোদিন রাতের খাবার খাচ্ছ সন্ধ্যা 7টার দিকে, কোনোদিন খাচ্ছ 9টার দিকে। এগুলো কি অনিয়ম না? সো এই অনিয়ম করলে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিকভাবে মানে নিঃসরণ হতে পারে না। কারণ আমাদের শরীরে একটা বায়োলজিক্যাল ক্লক আছে, ওকে? তুমি যখন যা করবে সেই অনুযায়ী আমাদের শরীর কিন্তু ইউজ টু হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। যেমন ধরো তুমি প্রতিদিন সকালে, ধরো সকাল 8টার দিকে তুমি সকালে নাস্তা করো, হুম? তাহলে প্রতিদিন যদি সকালে 8টার দিকে ব্রেকফাস্ট করো, তাহলে তোমার পাকস্থলী ওইভাবে করেই অ্যাডজাস্ট হয়ে যায়, এবং পাকস্থলী ওভাবে করেই, তুমি যেহেতু 8টার দিকে খাবার খাবে, তাহলে এইভাবে করেই পাকস্থলী তখন বুঝে যায় যে তুমি 8টার দিকে, সকাল 8টার দিকে ব্রেকফাস্ট করবে। পাকস্থলী তখন করে কি, 7:30টার থেকেই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ শুরু করে দেয়, 7:30টা থেকেই। বুঝতে পেরেছো? কারণ পাকস্থলী জানে যে তুমি 8টার মধ্যে খাবার খাবে, 8টার দিকে। তাহলে 8টার দিকে খাবার খেলে ওই খাবারের মধ্যে যদি কোনো জীবাণু থাকে, সেই জীবাণুটাকে পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড নষ্ট করে ফেলবে, রাইট? কিন্তু ধরো তুমি আজকে 8টার দিকে খাবার খেলে, আগামীকাল খেলে, এভাবে ধরো 15 দিন খেলে, পাকস্থলী তো বুঝে গেল যে আমার সকাল 7:30টার দিকেই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করতে হবে, কারণ 8টার দিকে খাবে সে। কিন্তু তুমি এরপর হঠাৎ করে ব্রেকফাস্টের টাইম তুমি করলে সকাল 11টায়। এখন সকাল 11টায় তুমি যদি এখন ব্রেকফাস্ট করো, তাহলে তোমার তো হাইড্রোক্লোরিক অ্যাসিড 7:30টার দিকেই নিঃসরণ হয়েছে, রাইট? তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তখন আর কোনো খাদ্য পাবে না। খাদ্য না পেয়ে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করবে? ওই পাকস্থলীর প্রাচীরে এসেই এই প্রাচীরটাকে দিনের পর দিন নষ্ট করে দিবে। বুঝতে পেরেছো বিষয়টা? কথা কি ক্লিয়ার? তাহলে এই জন্য তুমি যদি অনিয়মিতভাবে খাবার খাও, তাহলে তখন গ্যাস্ট্রিক আলসার হবে বা পেপটিক আলসার হবে। বুঝতে পেরেছো? এটা একটা। আরেকটা বিষয় হলো, তুমি খাবার খাচ্ছ, খাবার খাওয়ার সাথে সাথে তুমি যদি শুয়ে পড়ো, অনেকেই আছো তোমাদের মধ্যে, খাবার ধরো খেলাম,
লাঞ্চ করলাম বা ডিনার করলাম, খেয়ে দিয়ে আমি শুয়ে পড়লাম। আচ্ছা, খাবার খাওয়ার সাথে সাথে তুমি যদি শুয়ে পড়ো, তাহলে এখানে ধরো খাবার আছে, খাবার, তুমি খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে, তাহলে এই খাবারটা কি হবে বলো তো? এরকম ব্যাক করার চেষ্টা করবে কিনা? ব্যাক করার চেষ্টা করবে, তাহলে খাবারটা তখন ব্যাক করার চেষ্টা করবে। এভাবে করে দিনের পর দিন যদি অনেক দিন ধরে এরকম করো, খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়ো, তাহলে খাবার এই খাবারের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত ছিল, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড করবে কি, এই যে অন্ননালী, এই অন্ননালীর যে প্রাচীর, এই প্রাচীরে ধীরে ধীরে ক্ষত করবে, ধীরে ধীরে ক্ষত করবে। এখন অন্ননালীর প্রাচীর যদি ধীরে ধীরে ক্ষত হয়, তাহলে অন্ননালী থাকে কোথায়? বুকের কাছাকাছি, যে এখান থেকে গলা থেকে তারপরে যে বুক থেকে এই পর্যন্ত থাকে। তখন এই জায়গাটা জ্বালাপোড়া করবে, তখন বুক জ্বালাপোড়া করবে। এবং এটা মূলত হয় কখন? তুমি খাবার খাওয়ার পরে ঘুমিয়ে পড়লে, ঘুম থেকে ওঠার পরে দেখবে বুক জ্বালাপোড়া করছে। এরকম কি তোমাদের হয় বলো তো? তোমাদের মধ্যে আমি জানি অনেকেরই এই সমস্যাটা হয়। কার কার হয় বলো তো? এই দেখেছো কতজনের হয়? আবু হুরায়রা, সানিয়া, অনেকের হচ্ছে। কেন হচ্ছে? কারণ তুমি খাওয়ার সাথে সাথে শুয়ে পড়ো, এই জন্য। বুঝতে পেরেছো? এই জন্য খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া যাবে না। এভাবে করে একেবারে শুয়ে পড়া যাবে না। বুঝতে পেরেছো? তাহলে কখন শুয়ে পড়তে হবে? কখন আমরা শুতে পারবো? সেটা হলো, আমরা জানি খাবার হজম হতে প্রায় ৩ ঘন্টা সময় লাগে মোটামুটি। তাহলে যদি ঘুমাতেই হয়, শুয়ে পড়তে হয়, ৩ ঘন্টা পর শুয়ে পড়তে হবে। অথবা তারপরও তোমার যদি একটু রেস্ট নিতেই হয়, একেবারে বিছানার সাথে একেবারে শুয়ে পড়া যাবে না। একটু যেন মানে এরকম উঁচু হয়ে থাকো, একেবারে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়া যাবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে? ওকে। আর কি? ভাজা পোড়া খাবার খাওয়া। ভাজা পোড়া খাবার খেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি বেশি নিঃসরণ হয়। বুঝতে পেরেছো? সো ভাজা পোড়া খাবার বেশি খাওয়া যাবে না। বিষণ্ণতা, অ্যাংজাইটি, অ্যাংজাইটি করলে বেশি বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ। ঠিক আছে? ওকে। তাহলে এগুলো হলো কারণ। তাহলে এগুলো কারণ। তোমরা অনেকেই ভাজা পোড়া খাবার পছন্দ করো, কিন্তু দেখবে যেদিন তুমি ভাজা পোড়া খাবে, যেদিন পিঁয়াজু, তারপর সিঙ্গারা, হ্যাঁ, সমুচা, এগুলো যেদিন খাবে, দেখবে সেদিন তোমার বুক জ্বালা পোড়া করছে। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন পেপটিক আলসারের কারণ জানলাম, তাহলে এটার প্রতিকার আমরা বলতে পারবো না? পারবো? প্রতিকার কি? খাদ্য গ্রহণে অনিয়ম করা যাবে না, নিয়মিত খাবার খেতে হবে। আচ্ছা, স্ট্রেস কমাতে হবে, ভাজা পোড়া খাবার খাওয়া যাবে না, রাইট? তাহলে দেখো, সেই জিনিসগুলো আমরা একটু পরে দেখবো। লক্ষণ কি আমরা বুঝবো কিভাবে? দেখো ওই কথাগুলোই, পেটের ঠিক মাঝখান বরাবর নাভির একটু উপরে ব্যথা অনুভূত হবে। খালি পেটে বা অতিরিক্ত তেল জাতীয় খাবার যদি খাওয়া হয়, তাহলে ব্যথা বাড়বে। আলসার মারাত্মক যদি হয়, বমি হতে পারে। আর কখনো কখনো বমি এবং মলের সাথে রক্ত নির্গত হয়। বুঝতে পেরেছো রূপম? ওকে। গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার আমরা কিভাবে নির্ণয় করতে পারি? একটা হলো এন্ডোস্কোপি করে, একেবারে তোমার গলার মধ্যে নল ঢুকিয়ে করতে পারি। আর একটা হলো বেরিয়াম এক্সরে করে, এটা একটা এক্সরে নাও। ওকে। আচ্ছা, করণীয় কি? সহজ পাচ্য খাদ্য গ্রহণ করা। সহজ পাচ্য মানে যে খাবারগুলো খুব তাড়াতাড়ি হজম হয় সেগুলো খাওয়া, যেমন শাকসবজি, এগুলো। উত্তেজক পদার্থ গ্রহণ থেকে বিরত থাকা, যেমন চা, কফি, চকলেট, ওকে, স্মোকিং, এগুলো থেকে বিরত থাকা, কারণ এগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণকে বাড়িয়ে দেয়। ফুটানো দুধ, পনির এবং কলা খাওয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফার্মিদা বলছে পাকস্থলীর মিউকাস লেয়ারের মধ্যেই তো মনে হয় গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, তাহলে সেখান থেকে এইচসিএল নিঃসরিত হলে কিভাবে ক্ষত করবে? ওকে, পাকস্থলীর মিউকাসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ থাকে, সেখান থেকে নিঃসরণ হয়, কিন্তু সেটা মিউকাস লেয়ার আর মিউকাস গ্রন্থি আলাদা, দুইটা দুই রকমের জিনিস। হ্যাঁ, গ্রন্থি থাকে আলাদা আর লেয়ার থাকে আলাদা। লেয়ারটা হলো একটা পিচ্ছিল জাতীয় পদার্থের মতো। ঠিক আছে। ওকে। ঝালমুড়ি খেলে সমস্যা হবে? অবশ্যই হবে, ঝালমুড়ি খেলেও সমস্যা হবে। ঠিক আছে।
তাহলে বুঝতে পেরেছো বিষয়গুলো? ওকে, তাহলে বলো তো এই উত্তরটা দাও তো এখন। আমাশয় রোগের জীবাণুর নাম কি কি হবে বলো? ভেরি গুড। তাহলে শিগেলা আমরা একটু আগে বলেছি। কোনটির কারণে পাকস্থলী বা অন্ত্রে প্রদাহ হয়? কি হবে? কি হবে বলো? ওকে, ভেরি গুড। তাহলে পেপটিক আলসার আমরা অলরেডি আলোচনা করেছি। এরপরে আসো অ্যাপেন্ডিসাইটিস। আচ্ছা, মনে রাখবে আইটিস, এই যে আইটিস, আইটিস, আইটিস মানে হলো এটার বাংলা নাম হলো প্রদাহ। প্রদাহ ইংলিশে বলা হয় ইনফ্লামেশন। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে যে একটা অংশ দেখতে পাচ্ছ না, এই অংশটার নাম হলো অ্যাপেন্ডিক্স। এই জিনিসটার নাম হলো অ্যাপেন্ডিক্স। এই জিনিসটার নাম হলো অ্যাপেন্ডিক্স। ওকে, অ্যাপেন্ডিক্স এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে কাজ করে। ওকে, এখন এই অ্যাপেন্ডিক্সে যদি কোনো কারণে প্রদাহ হয়, কোনো ইনফেকশন হয়, তাহলে এই রোগটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস। ওকে, তাহলে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? বৃহদান্ত্রের মধ্যে থাকে। বৃহদান্ত্রের এই অংশটুকুকে বলা হয় সিকাম। এই সিকামের অংশের একটা নাম হলো অ্যাপেন্ডিক্স। ঠিক আছে? মাহি একটা কোশ্চেন করেছে যে আমরা যদি রেগুলারলি জাঙ্ক ফুড না খাই, শুধু বিনোদনের জন্য জাঙ্ক ফুড খাই, তাহলে কি কোনো প্রবলেম হবে? না, একদিন খেলে কিছুই হবে না। আমাদের শরীরটা এমনভাবে আল্লাহ তৈরি করেছেন, সেটা হলো যে তুমি যে কোনো খারাপ জিনিস, তোমার শরীরের জন্য খারাপ বা ক্ষতি হবে এরকম কোনো কিছু যদি খাও, একদিন খাও, তাহলে কিছু হবে না। বাট সেটা যদি তুমি কন্টিনিউ করো, রেগুলার বেসিসে খাও, তখন সমস্যা হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি কি বললাম যে এই অ্যাপেন্ডিক্সে যদি কোনো কারণে ইনফেকশন হয়, তখন এটাকে বলছি আমরা অ্যাপেন্ডিসাইটিস। ওকে, আচ্ছা, লক্ষণ কি? একটা হলো নাভির চারিদিকে ব্যথা হবে। নাভির চারপাশে ব্যথা হবে। কেন ব্যথা হবে? তোমরা যখন বড় ক্লাসে উঠবে, তুমি যখন মেডিকেলে পড়বে, তখন এই ব্যাখ্যাগুলো জানতে পারবে যে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাটা নাভির চারপাশে হয়। কেন হয়? ব্যাখ্যা আছে কিন্তু, বাট এটা এখন তোমার জানার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, ক্ষুধামন্দা হবে, মানে খেতে ভালো লাগবে না। বমি হবে। ওকে, তারপরে কোষ্ঠকাঠিন্য হবে। আর কি? তলপেটে ডান দিকে ব্যথা হবে, যেহেতু অ্যাপেন্ডিক্স ডান সাইডে থাকে। ওকে, আচ্ছা, প্রতিকার কি? একটা হলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে, যেহেতু অ্যাপেন্ডিসাইটিস যখন ব্যথা উঠে, প্রচন্ড ব্যথা উঠে, তাহলে এই ব্যথার জন্য বাসায় তো বসে থাকা যাবে না, এই জন্য পেশেন্টকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর শল্য চিকিৎসার মাধ্যমে অ্যাপেন্ডিক্সের অপসারণ করতে হবে। শল্য চিকিৎসা মানে হলো সার্জারি। তাহলে অ্যাপেন্ডিক্সের সার্জারি করতে হবে, সার্জারির মাধ্যমে এই অ্যাপেন্ডিক্সটা সরিয়ে ফেলতে হবে। ঠিক আছে? তোমাদের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে কারো? অ্যাপেন্ডিক্স অপারেশন বা অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল কারো? ব্যথা হয়েছিল অ্যাপেন্ডিসাইটিস, ডাক্তারের কাছে গেলে উনি বলেছেন যে তোমার অ্যাপেন্ডিসাইটিস, এরকম আছে কারো? নাই কারো। ভেরি গুড, ভেরি গুড, গুড, ঠিক আছে। এরপর আসো কৃমিজনিত রোগ। আচ্ছা, কৃমির কারণে অনেক রোগ হয়। কি কি কৃমির কারণে রোগ হয় দেখো? অনেক প্রজাতির কৃমি আমাদের শরীরের মধ্যে রোগ করতে পারে। গোল কৃমি, সুতা কৃমি, ফিতা কৃমি, হ্যাঁ, এগুলো। এখন কৃমির কারণে কি কি সমস্যা হয়? একটা হলো দুর্বলতা বোধ হবে, বদ হজম হবে। কৃমিগুলো কি করবে? ক্ষুদ্রান্তের মধ্যে খাবার ঠিকভাবে পরিপাক করতে দিবে না। রক্ত স্বল্পতা হবে। কৃমি কি করে? আমাদের শরীরে যে রক্ত থাকে সেই রক্তগুলোকে খেয়ে ফেলে। তাহলে তোমার শরীরে রক্ত যদি কৃমি খেয়ে ফেলে, তাহলে তোমার শরীরে রক্ত কম হবে, রক্ত কম থাকবে, রাইট? আচ্ছা, পেটে ব্যথা হবে। কৃমি যখন তোমার শরীরে রক্তগুলো খাবে, তখন ওই পেটের মধ্যে ব্যথা হবে, বমি বমি ভাব হবে, আর হলো ক্ষুধামন্দা হবে, মানে খেতে ভালো লাগবে না। ওকে, সুদি শুভদীপা
ও একটা কোশ্চেন করেছে, আমার খাওয়ার পরে পেটে ব্যথা হয়, তারপর খাওয়ার পরে যদি আমি শুয়ে পড়ি তাহলে ব্যথা কমে যায় কেন? এগুলো হলো সব গ্যাস্ট্রিক আলসারের। পেপটিক গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসার এগুলোর আবার কিছু পার্থক্য আছে। ওকে, তুমি যখন ডাক্তার হবে তুমি তখন এই ব্যথার হিস্ট্রি শুনেই বুঝতে পারবে কোনটা গ্যাস্ট্রিক আলসার আর কোনটা পেপটিক আলসার, ডিউডেনাল আলসার। ঠিক আছে, ওকে। আচ্ছা, কৃমিজনিত রোগ কিভাবে আমরা নির্ণয় করব? রোগীর মল পরীক্ষা করে, মল মানে হলো পায়খানা পরীক্ষা করে যে পেটের মধ্যে কৃমি আছে কিনা সেটা। মল পরীক্ষায় কৃমির যদি ডিম পাওয়া যায় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ওষুধ খেতে হবে। ওকে, আচ্ছা। রোগ কিভাবে প্রতিরোধ করতে পারি আমরা কৃমিজনিত রোগ? কাঁচা ফলমূল ধুয়ে খেতে হবে। আমরা বলেছিলাম যে কৃমির যে ডিমগুলো সেগুলো কাঁচা ফলমূল এগুলোর মধ্যে থাকে, যে কোনো খাবারের মধ্যেই থাকতে পারে। ওকে, মলত্যাগের পর এবং খাওয়ার আগে হাত সাবান দিয়ে হাত ভালোভাবে ধুতে হবে। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা। খালি পায়ে হাঁটা যাবে না। হুম? অল্প সিদ্ধ শাকসবজি বা মাংস না খাওয়া। অল্প সিদ্ধ করে যদি খাওয়া হয় তাহলে এই শাকসবজির মধ্যে যদি কৃমির ডিম থাকে তাহলে কি হবে, সেই ডিমটা মারা, মানে কৃমির যে জীবাণুটা থাকবে সেই জীবাণুটা আর মারা যাবে না। আর সিদ্ধ যদি বেশি করা হয় তখন এই জীবাণু যদি থেকেও থাকে এই খাবারের মধ্যে, জীবাণুটা তখন মারা যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তবে যে মাংস, অল্প সিদ্ধ মাংস এগুলো মানে খাওয়া যাবে না। আচ্ছা, পেটে কেন কৃমি হয়? এই কৃমি কিন্তু পেটে তৈরি হয় না, সেটা এই খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে বিভিন্নভাবে আমাদের পেটের মধ্যে চলে যায়। হুম, ওকে, ওকে। এরপর আসো ডায়রিয়া। তাহলে আমি একটু আগে বলেছি আমাশয় এবং ডায়রিয়া একই কাছাকাছি জিনিস। আমাশয়ে শ্লেষা থাকবে কিন্তু ডায়রিয়াতে কোনো শ্লেষা থাকবে না। এবং ডায়রিয়া কখন বলবো? যখন পানির মতো পাতলা পায়খানা দিনে অন্তত 3 বার হবে, 3 বার অথবা তার বেশি। ওকে, তাহলে দিনে অন্তত 3 বার বা তার বেশি যদি পাতলা পায়খানা হয় তখন সেটাকে আমরা বলছি ডায়রিয়া। দেহ থেকে পানি এবং লবণ বেরিয়ে যাবে, এবং যেহেতু পায়খানা হচ্ছে পায়খানার মাধ্যমে পানিও বের হয়ে যাবে, লবণও বের হয়ে যাবে শরীর থেকে। পানি কমে যাবে যেহেতু পানি বের হয়ে যাচ্ছে, এবং রোগী দুর্বল হয়ে পড়বে। রাইট, ওকে। উপসর্গ কি? ঘন ঘন পায়খানা হওয়া, বারবার বমি হওয়া, খুব পিপাসা লাগা। কেন পিপাসা লাগবে? পায়খানার মাধ্যমে যেহেতু পানি বের হয়ে যাচ্ছে তাহলে পিপাসা লাগবে এই জন্য। মুখ ও জিহ্বা শুকিয়ে যাবে, কেন? যেহেতু পানি বের হয়ে যাচ্ছে এই কারণে। দেহের চামড়া কুঁচকে যাবে, পানি শরীরের মধ্যে যদি কম থাকে, ডিহাইড্রেটেড থাকে, তাহলে চামড়াগুলো কি কুচকানো কুচকানো থাকবে। হ্যাঁ, ডিহাইড্রেটেড থাকবে, বুড়া মানুষের মতো হয়ে যাবে চামড়া। ওকে, এবং চোখ বসে যাবে, বসে যাবে। ওকে, ডায়রিয়া কি কি কারণে হতে পারে? একটা হলো যে দূষিত পানি পান করলে, বাসি পচা নোংরা খাবার খেলে, অপরিচ্ছন্ন থালা বাসন ব্যবহার করলে ডায়রিয়া হতে পারে। হুম, করণীয় কি? তাহলে যেহেতু ডায়রিয়ার মাধ্যমে কি শরীর থেকে বের হয়ে যাচ্ছে বলতো? ডায়রিয়ার মাধ্যমে শরীর থেকে কিন্তু পানি বের হয় এবং লবণও বের হয়। মাইন্ড ইট, শুধু পানি বের হয় না, লবণও বের হয়ে যায়। তাহলে যেহেতু আমার শরীর থেকে লবণও বের হয়ে যাচ্ছে, পানিও বের হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি কিভাবে পূরণ করতে পারি? পানি এবং লবণ খেয়ে। রাইট, তাহলে এই জিনিসটাই আমরা স্যালাইনে পেয়ে থাকি। তাহলে খাবার স্যালাইনে আমরা কি পেয়ে থাকি? খাবার স্যালাইন যে আমরা খাই, খাবার স্যালাইনের মাধ্যমে পানি এবং লবণ এই দুইটা জিনিসই আমরা পেয়ে থাকি। ঠিক আছে, ওকে। স্যালাইন ব্যবহারের সময় মনে রাখতে হবে যে পাতলা পায়খানা বন্ধ না হওয়া পর্যন্ত রোগীকে স্যালাইন খাওয়াতে হবে, যতক্ষণ না বন্ধ হয়। বমি হলেও স্যালাইন খাওয়ানো বন্ধ করা যাবে না। এবং যতবার পাতলা পায়খানা হবে বাথরুমে যাবে, বাথরুম থেকে আসবে আবার পানি খাবে, মানে স্যালাইন খাবে, আবার যাবে, ব্যাক করবে, বাথরুম থেকে আসবে, রুমে এসে আবার স্যালাইন খাবে। এভাবে করে যতক্ষণ না পাতলা পায়খানা কমে ততক্ষণ স্যালাইন কন্টিনিউ করতে হবে। শিশু রোগীকে বুকের দুধ খাওয়াতে হবে, বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না, নিয়মিত অন্যান্য খাবারও খেতে হবে।
ডায়রিয়া সেরে যাওয়ার পরও অন্তত 1 সপ্তাহ রোগীকে বাড়তি খাবার দিতে হবে। কেন বাড়তি খাবার দিতে হবে? কারণ ডায়রিয়ার মাধ্যমে শরীর থেকে যেহেতু সব পানি এবং লবণ বের হয়ে যায়, এইজন্য এটা পূরণ করার জন্য বাড়তি খাবারও দিতে হবে। ঠিক আছে? ওকে। তাহলে বলো তো এই প্রশ্নের উত্তর দিতে কোন রোগের কারণে দেহে পানি ও লবণের স্বল্পতা দেখাতে খুবই সহজ, আমরা বলতে পারবো। হুম, তাহলে কি হবে এটার উত্তর বলো তো? ভেরি গুড, ইয়েস, তাহলে ডায়রিয়া, তাই না? ভেরি গুড। তাহলে দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ডায়রিয়া রোগের কারণ লক্ষণ বর্ণনা করো। পারবো আমরা এখন এই কোশ্চেনগুলো যদি আসে পরীক্ষায়? ডায়রিয়া হোক বা তোমার আমাশয় হোক, ধরো তোমাকে আমি একটা সিনারিও বললাম যে একজন, ধরো তোমার বাসায় তোমার একজন আত্মীয়, তার পায়খানা হচ্ছে ঘন ঘন এবং পায়খানার সাথে পিচ্ছিল জাতীয় পদার্থ বের হচ্ছে এবং তার সাথে রক্ত বের হচ্ছে। তাহলে বলো তো এটা কি, ডায়রিয়া নাকি আমাশয়? বলো, এটা কি ডায়রিয়া নাকি আমাশয়? কি হবে? বলো। আব্দুল্লাহ, তারপর জিনিয়া, আয়েশা, নাজিফা, কেউ কেউ আবার ডায়রিয়াও বলছে। কিন্তু শোনো, ডায়রিয়া এবং আমাশয়ের মধ্যে পার্থক্যটা কি? দুইটাতেই পাতলা পায়খানা হবে, কিন্তু ডায়রিয়াতে শুধু পানির মতো পায়খানা হবে, পাতলা পায়খানা। আর আমাশয়ে পাতলা পায়খানা হবে কিন্তু এর সাথে পিচ্ছিল পদার্থ যুক্ত থাকবে এবং এর সাথে রক্ত বের হতে পারে। কিন্তু ডায়রিয়াতে এগুলো হবে না, ডায়রিয়াতে শুধু পানির মতো পাতলা পায়খানা হবে। বুঝতে পেরেছ? এটা হলো মেইন পার্থক্য। তাই কি হবে? এটা আমাশয়। আর একটা ধরো তোমাকে আমি কোশ্চেন করলাম, যে ধরো তোমার ছোট বোন, হ্যাঁ, তার হঠাৎ করে পেট ব্যথা উঠলো এবং প্রথমে ডান দিকে ব্যথাটা উঠলো, কিছুক্ষণ পরে ব্যথাটা নাভির চারপাশে ছড়িয়ে পড়লো। ওকে, তাহলে বলো তো ওর কি হয়েছে? বলো, কি হয়েছে ওর? কোন রোগটা হয়েছে বলো তো? ভেরি গুড, অ্যাপেন্ডিসাইটিস। এই তো তোমরা সব পারো। ওকে, আর একটা বলি। ধরো তোমার বাবা, সে নিয়মিত খাবার গ্রহণ করে না, হ্যাঁ, অনিয়মিতভাবে খাদ্য গ্রহণ করে এবং এখন হঠাৎ একদিন তার পেটের উপরের দিকে ব্যথা শুরু হলো। ওকে, তাহলে তোমার বাবার কি হতে পারে বলো তো? বলো তো আয়ান, তাহলে কি হতে পারে? আবু হুরায়রা, মার্জিয়া। গ্যাস্ট্রিক আলসার বলাটা ঠিক হবে না। গ্যাস্ট্রিক আলসার বললে তো তুমি স্পেসিফিক হয়ে গেলে। তাহলে কি হবে? পেপটিক আলসার। কারণ পেপটিক আলসার মানে গ্যাস্ট্রিক আলসার এবং ডিউটেনাল আলসার। কারণ তোমাকে তো আর
তুমি তো আর বুঝবে না যে গ্যাস্ট্রিক আলসার এটা নাকি পেপটিক আলসার, এটার আবার পার্থক্য আছে। এগুলো তোমাদের এখন দরকার নাই। এগুলো ডাক্তার বুঝবে যে এটা কি গ্যাস্ট্রিক আলসার হয়েছে নাকি পেপটিক আলসার হয়েছে, মানে ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার নাকি ডিউডেনাল আলসার হয়েছে, এটা ডাক্তার বুঝবে। তোমার জাস্ট বুঝলেই হবে যে এটা কি আলসার কিনা। তাহলে পেপটিক আলসার, রাইট? তাহলে এই তো তুমি ডাক্তার হয়ে গেলে আজকে, দেখেছো? তাহলে এরকম এভাবে যদি কেউ তোমার কাছে আসে, এগুলো বলে, তাহলে তুমি এখন ডায়াগনোসিস করতে পারবে খুব ইজিলি, তাই না? দেখো তুমি কিন্তু ডাক্তার হয়ে গিয়েছো অলরেডি। দেখো তুমি কিন্তু ডায়াগনোসিস পারো যে এটা আসলে কি রোগ। তাহলে তোমার বাবাকে তুমি কি এখন উপদেশ দিতে পারবে না যে বাবা কি কি করতে হবে, কি কি করতে হবে না? বলতে পারবে কিনা? রাইট? তাহলে বাবাকে বলতে হবে যে অনিয়মিতভাবে খাদ্য গ্রহণ করা যাবে না, স্মোকিং যদি করে থাকো এটা করা যাবে না, দুশ্চিন্তা কমাও, আমাকে নিয়ে দুশ্চিন্তা করা যাবে না, রাইট? তাই তো? হাতুড়ে ডাক্তার? না, না, হাতুড়ে ডাক্তার না। অ্যাকচুয়াল ডাক্তারই কিন্তু হচ্ছে। হাতুড়ে ডাক্তার কারা? যারা উল্টাপাল্টা ডায়াগনোসিস করে, উল্টাপাল্টা চিকিৎসা দেয়। তোমরা তো উল্টাপাল্টা ডায়াগনোসিস করোনি। তোমরা তো সঠিক ডায়াগনোসিসই করেছো। তাই তো দেখলাম। তোমরা তো কেউ মানে ভুল ডায়াগনোসিস করোনি। আচ্ছা। আমাশয়, আচ্ছা আমাশয় হলেও তো তোমাকে স্যালাইন খেতে হবে। পাতলা পায়খানা হলেই স্যালাইন খেতে হবে, সহজ কথা। ঠিক আছে? ক্ষুদে চিকিৎসক, হ্যাঁ। একজন কোশ্চেন করেছে, কে এটা? আতিকা, সানস্ক্রিন করা ভালো, মানে সানস্ক্রিন ব্যবহার করা ভালো কিনা? অবশ্যই ভালো। কারণ তুমি যদি রোদের মধ্যে যাও, তাহলে রোদের যে আল্ট্রাভায়োলেট রে বা রশ্মি, সেটা তো তোমার স্কিনের ক্ষতি করবে। তো এই স্কিনকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে হলো সানস্ক্রিন। তবে অবশ্যই ভালো ব্র্যান্ডের ইউজ করতে হবে। হুম, ভালো ব্র্যান্ডের না ইউজ করলে তখন সেগুলো আবার স্কিনের ক্ষতি করে। ওকে। তাহলে এই যে আমরা যে শিখলাম ডায়রিয়া, তারপরে হলো আমাশয়, এই রোগগুলো হয় বিশেষ করে এগুলো তোমার যদি শাকসবজি আমরা ঠিকভাবে না ধুয়ে খাই, ফলমূল যদি ধুয়ে না খাই, হ্যাঁ, বিশেষত এই যে তোমার রাস্তাঘাটে এই গরমে, বিশেষ করে এখন গরমে তোমার লেবুর শরবত বিক্রি করে না? তোমরা কি খাও লেবুর শরবত? রাস্তাঘাটে বিক্রি করে যে, খাও কি এগুলো? রাস্তাঘাটে লেবুর শরবত বিক্রি করে না, ওই যে ট্যাং মিক্সড করে দিয়ে 10 টাকা 15 টাকা নেয় নাকি? এগুলো খাওয়া যাবে না। কারণ ওই যে যে শরবতটা বানায়, যে পানি দিয়ে বানায়, সেই পানিটা কোথাকার পানি তুমি জানো? সেগুলো কিন্তু ভালো পানি না। ওকে, এবং এগুলোর মাধ্যমেই এই রোগগুলো ছড়ায়। তো এই জন্য রাস্তাঘাটের কোনো খোলা খাবার খাওয়া যাবে না। ওকে, ঠিক আছে? ইভেন রাস্তাঘাটে এই যে তোমরা যে ফুচকা খাও, তোমরা যে চটপটি খাও, ফুচকা কি খোলা থাকে না? খোলা থাকে কিন্তু, রাইট? তাহলে ওই খোলা ফুচকা, ওর উপরে বিভিন্ন জীবাণু, ধুলা বালি এই সেই পড়ে, সেগুলোই তুমি খাচ্ছ, তাই না? সো এই জন্য রাস্তাঘাটের খাবার খাওয়া যাবে না। হুম? ওকে। হ্যাঁ, কোথাকার পানি আমি আর না বললাম, একজন অলরেডি বলেছে কোথাকার পানি। আচ্ছা, যাই হোক। তো তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা বাবা? লেকচারটা শেষ আজকে। আর কোনো কোশ্চেন আছে কিনা? এই তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা। সবাই কি ক্লিয়ার? ক্লাসটা বুঝতে পেরেছো? আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক কিছুই জানলাম, থিওরিটিক্যাল জিনিসও জানলাম, এবং আমরা আ আমাদের কি, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, কিভাবে চলা উচিত, সেই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু আমরা আজকে আইডিয়া পেলাম, রাইট? ওকে। সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লাস বুঝতে পেরে থাকো, তাহলে তোমরা শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করে দিও যে ক্লাসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, হ্যাঁ? এবং এই ক্লাসটা তোমাদের ফ্রুটফুল মনে হয়েছে কিনা। ওকে? ঠিক আছে। ঠিক আছে।
তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, এটা হলো যে নাবিদ একবারই অসচেতন, সে খাদ্য ও পানি গ্রহণে বিশুদ্ধতার প্রতি মোটেও খেয়াল করে না, এমনকি খাদ্যে ব্যবহার্য বাসনপত্রের পরিচ্ছন্নতাও রক্ষা করে না। সে কিছুদিন যাবৎ পেটের পীড়ায় ভুগছে, তাই ডাক্তারের নিকট গেলে ডাক্তার বলেন তোমার রোগ প্রতিকার নয় প্রতিরোধী প্রধান তোমার রোগের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আমাশয় রোগের জীবাণুর নাম কি, গ্যাস্ট্রিক আলসার বলতে কি বুঝো, নাবিদের রোগের লক্ষণ কি, আর ডাক্তারের উক্তির যথাযথতা বিশ্লেষণ করো। সো এটা হবে তোমাদের হোমওয়ার্ক। হুম, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এই হোমওয়ার্কটা তোমরা প্র্যাকটিস করবে। হুম, ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা কি আজকে ক্লাসটা শেষ করতে পারি? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।